নমস্কার, দেখছেন এনকে টিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সময়ে ঘটনা বাংলাদেশের ঢাকা আর চট্টগ্রামের, আর তার প্রতিবাদে কলকাতার রাস্তায় মুখর বিজেপি নেতৃত্ব। দেখুন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং যত দিন যাচ্ছে তা আরও উদ্বেগজনক হয়ে উঠছে। বাংলাদেশ খবরের শিরোনামে গত আগস্ট থেকে, কিন্তু ইদানিং এই মোহাম্মদ ইউনূসের কেয়ারটেকার সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন অত্যাচারের ঘটনা এখন ভারত সরকারেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে এবার হয়ে গেল এটা বঙ্গ রাজনীতির অঙ্গ। বাংলাদেশে এই প্রথম সংগঠন গড়ে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সংখ্যালঘুরা। যে ধরনের সংখ্যালঘুদের প্রতিবাদ সভা আমরা বাংলাদেশে সাম্প্রতিককালে দেখেছি, আগে দেখা যায়নি। আর এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এই চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় মহাপ্রভু। তাকে দেশদ্রোহের অভিযোগে জেলে পুরেছে বাংলাদেশের কেয়ারটেকার সরকার। পুলিশ যে প্রতিবাদ হয়েছে সেখানে গ্যাস গুলি চালিয়েছে। চিন্ময় কৃষ্ণের জামিনের সমর্থনে দাঁড়ানো একজন আইনজীবী তিনি খুন হয়েছেন। ভারত সরকার উদ্বেগ জানিয়ে লিখিতভাবে বিবৃতি জারি করেছে এবং তার সঙ্গে সঙ্গে আজ থেকে বা বলা যায় ইনফ্যাক্ট গতকাল থেকে, যখনই এই চিন্ময় কৃষ্ণর বা চিন্ময় মহাপ্রভুর জামিন বাতিল হয়েছে, জামিন হয়নি, তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে এই ঘটনা আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করেছে। আর আজকে আমরা কি দেখলাম? বিজেপির নেতা অভিযোগ করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে নীরব কেন। আর পাল্টা তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন বিদেশে হয়ে যাওয়া একটা ঘটনা, তাকে সামনে টেনে এনে স্রেফ হিন্দুত্বের রাজনীতি করে ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। আমরা আজকে যে আলোচনা করব তার দুটো সাইমালটেনিয়াস দিক আছে। একটা অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক, ভারতের কি ভূমিকা হওয়া উচিত বাংলাদেশে এই পরিস্থিতিতে, সংখ্যালঘুরা ঠিক কতটা বিপন্ন এবং কেন ডক্টর ইউনূসের এই কেয়ারটেকার সরকার এত বেপরোয়া মনোভাব দেখাচ্ছে। অন্যদিকে আরেকটা আলোচনা অবশ্যই এই রাজ্যের রাজনীতিতে বিষয়টি চলে আসা, এই নিয়ে। আজকে আমাদের অতিথিরা যারা আছেন তাদের মধ্যেও এরকম দুটি ভাগ, কেউ রাজনৈতিক আর কেউ অ্যাবসলিউটলি তাত্ত্বিক এবং কূটনৈতিক দিক থেকে বলার জন্য এসেছেন। আমি আলাপ করাই এক এক করে। আমি একদম ডান দিক থেকে শুরু করি। দীপ্তিমান বসু, ভারতীয় জনতা পার্টির তরফে দীপ্তিমান আজ আমাদের সঙ্গে এই টেবিলে রয়েছেন, একদম আমার টেবিলের ডান দিকে। অধ্যাপক অরুণ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। অরুণবাবু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। আমার ঠিক বাঁ দিকে বসে আছেন বর্ণ বর্মন, তৃণমূল কংগ্রেসের সমর্থনে এই টেবিলে আজ বর্ণ কথা বলতে এসেছেন। এবং তারপরে রয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু কূটনীতি বিশেষজ্ঞ বা কূটনৈতিক বিশ্লেষক আপনারা বলতে পারেন, তিনি আজকে এই টেবিলে থাকছেন। এবং আমাদের যে আলোচনা, একই সঙ্গে আমরা দুটো পার্সপেক্টিভ নিয়েই কথা বলবো, একটা রাজনৈতিক আর একটা অবশ্যই আন্তর্জাতিক বা আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, ভারতের সরকারের ভূমিকা, বাংলাদেশ সরকারের আচরণ ইত্যাদি। তবে তার আগে যে ঘটনা আজ সারাদিনে ঘটেছে, অর্থাৎ বাংলাদেশের এই চিন্ময় মহাপ্রভুর জেলে যাওয়া, তার প্রেক্ষিতে বিজেপির রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি, শুধু বিজেপি না, আমরা কংগ্রেসকেও দেখেছি শান্তি মিছিল করতে আজ রাস্তায়। এক ঝলক আপনাদের দেখিয়ে নিই আজ সারাদিনের ঘটনা এবং কোন নেতা কে কি বলে সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। ইসকনের সাধু গ্রেফতার নিয়ে উত্তাল বাংলাদেশ। ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় মিছিল করলেন বিজেপি বিধায়করা। এক্সাইড মোড় থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত মিছিলে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। বিরোধী দলনেতার নেতৃত্বে ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল। ইসকনের কৃষ্ণদাস প্রভুকে দ্রুত মুক্তি দিতে হবে। যতদিন না মুক্তি মিলবে ততদিন পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করবে বিজেপি পরিষদীয় দল। আজ রাজ্য বিধানসভা থেকে এক্সাইড মোড় পর্যন্ত পরিষদীয় দলের সদস্যরা এসে পৌঁছন। তারা সেখান থেকে পদযাত্রা করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার পর্যন্ত হেঁটে আসেন। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস, যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামী আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে, ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী গ্রেফতার নিয়ে রাজ্যে প্ররোচনা ছড়াচ্ছে বিজেপির অভিযোগ শাসক দলে। যে বিজেপি সকলের সহাবস্থানের নীতিতে বিশ্বাস করে না, তারা শুধুমাত্র একটা ধর্মীয় ভেদাভেদের বাতাবরণ তৈরির জন্য বাংলায়
কর্মসূচি নিচ্ছে। ইসকনের সাধু গ্রেফতার নিয়ে উত্তাল বাংলাদেশ। ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার নিয়ে কড়া বার্তা দিল্লির। বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ উদ্বেগের। বাংলাদেশ ইস্যুতে কেন মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করছেন না, প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন, কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক, মানুষ আসবে যাবে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আজকে চুপ কেন তৃণমূল? বাংলাদেশের বিষয়টি রাজ্যের বিষয় নয়, দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। দেশের স্বার্থে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবে রাজ্য, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। শিয়ালদা স্টেশন থেকে এই ডেপুটি হাই কমিশন পর্যন্ত একটি নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। আগামী সোমবার পেট্রাপোল সীমান্তে বিজেপির নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লক্ষাধিক মানুষ জড়ো হবেন একই ইস্যুতে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস থেকে ক্যামেরায় সৌমেনের সঙ্গে দীপঙ্কর মণ্ডল, এনকেটিভি বাংলা। দেখুন, রাজনৈতিক বিষয়ে আমি একটু পরে আসছি। এখানে অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। অরুণবাবু, জাস্ট আপনার কাছ থেকে দু লাইন আপনার বিশ্লেষণ শুনতে চাই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে, এবং এই যে কেয়ারটেকার সরকার, এই কেয়ারটেকার সরকারের ভূমিকাকে আপনি কি চোখে দেখছেন? এখানে মনে রাখতে হবে যে বাংলাদেশে এখন আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখছি হিন্দু বিরোধী আন্দোলন, এটা কিন্তু একটা অ্যাসপেক্ট যে হাসিনার বিরুদ্ধে যখন সেখানে আন্দোলন হচ্ছিল তখন হাসিনা ভারতবর্ষে তারপরে পালিয়ে এলেন, তাকে আশ্রয় দেওয়া হলো, এবং সেটাতে বাংলাদেশের বহু লোক ক্ষুব্ধ। শুধু তাই নয়, হাসিনা আসার পরে দেখা যাচ্ছে যে এইখানে সরকার তাকে ওখানে ফিরিয়ে দেওয়ার জন্য খুব একটা মানে রাজি হচ্ছেন না। ওরা চাইছে যে উনি ফিরে যান। যেহেতু হাসিনার একটা বড় সমর্থন ছিল ওখানকার লোকাল মাইনরিটিস বা হিন্দুদের কাছ থেকে, তারা মনে করেন, ওখানকার লোকেরা অনেকেই মনে করেন যে হাসিনার বিরোধিতার একটা অ্যাসপেক্ট হচ্ছে গিয়ে এখানকার হিন্দুদের বিরোধিতা করা, অতএব তাদের জব্দ করার জন্য এসব করা হচ্ছে। কিন্তু মোহাম্মদ ইউনিস যে কী করছেন তাতে আমি একটু অবাক হচ্ছি। উনি যখন প্রথম এলেন এখানে চিফ অ্যাডভাইসার হিসাবে, তখন আশা করেছিলাম আমরা যে উনি হয়তো আরেকটু সক্রিয় ভূমিকা নেবেন এখানে এই দাঙ্গাবাজি বন্ধ করতে, লুটতরাজ বন্ধ করতে। কিছুটা উনি করেছিলেন, একদম করেননি তা নয়, কিন্তু এখন বোধহয় ওনার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে পুরোপুরি এটা দমন করা। এবং এর পেছনে উনি একই কথা বলছেন যে এটা ততটা হিন্দু বিরোধী নয় যতটা হাসিনা বিরোধী। দেখুন, আমি একটা কথা এখানে মেনশন করতে চাই যে আমরা কথা বলছি, আজকে আলোচনা করছি চিন্ময় মহাপ্রভুকে জেলে ভরা, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা। যেহেতু এটার একটা প্রভাব আমাদের এখানকার রাজনীতিতে পড়তে শুরু করেছে, বিজেপি মাঠে নেমে পড়েছে, ফলে এমনকি বিজেপি নেতারা বলছেন এখানকার মুখ্যমন্ত্রী কেন চুপ, এখানকার মুখ্যমন্ত্রী এই ইস্যুতে কেন মন্তব্য করবেন সেটা খুব স্পষ্ট নয়। কিন্তু তারপরেও যেহেতু এটা এই বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে গেল, সেই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করছি। কিন্তু বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর যারা রাখেন তারা জানেন বাংলাদেশে নানাভাবে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। কলেজে তীব্র মারপিট, এই কলেজের ছাত্ররা ঢুকে ওই কলেজে ভাঙচুর করছে, ওই কলেজ পাল্টা এসে এই কলেজে মারধর করছে, মানে একেবারে জাস্ট মাৎসন্যায় চলছে অরুণবাবু। হ্যাঁ, সেটাই বলছিলাম আমি, যে বাংলাদেশে যারা আছেন, যারা বিরোধিতা করেছেন শেখ হাসিনার, তারা মনে করেন যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ইন্ডিয়া একটা বাংলাদেশ বিরোধী কাজ করেছে। দ্বিতীয় কথা, হিন্দুদের উপরে যে অত্যাচার যেটা হচ্ছে এখন, সেটা কিছুটা তারই প্রতিফলন। যেহেতু শেখ হাসিনার একটা বড় সমর্থন ছিল ওখানকার মাইনরিটি কমিউনিটির থেকে, সেই জন্য ওরা তাকে আলাদা করে বেছে নিয়ে করছে। কিন্তু দেখুন, এইটা কোনো একটা অংশ, কোনো একটা চক্র, তাদের চক্রান্ত হতে পারে যে মাইনরিটিদের উপর আক্রমণ করো, কিন্তু সরকারের ভূমিকা তো তা হওয়া উচিত নয়। না, আপনি কি বলছেন যে সরকারেরও সেই একই ভূমিকা দেখছেন আপনি? না, সরকারের ভূমিকা ঠিক সেই সেন্সে একরকম নয়। তবে সরকারও চাইছিলেন যে অন্তত বাংলাদেশে হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক। আচ্ছা, আমি এই আলোচনায় পরে আবার ফিরছি, কিন্তু এবার একটু রাজনীতিতে ঢোকা যাক। আপনাদের আমরা শুরুতেই দেখিয়েছি রাজনৈতিক মন্তব্য এবং তার পাল্টা মন্তব্য। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, পাল্টা কি বলেছেন কুণাল ঘোষ।
আমি দীপ্তিমান আপনার কাছে একদম শুরুতেই জানতে চাই, বিজেপি কি হিন্দুত্বের রাজনীতির হাওয়া জোরদার করতেই বাংলাদেশ করে মাঠে নেমে পড়েছে? এবং বাংলাদেশে এই ঘটনা আগস্ট থেকে ঘটছে, অনেক তার আগে সংঘর্ষের ঘটনা ঘটেছে, অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, যেখানে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার মতো ঘটনা ঘটেছে, একাধিক বিষয় ছিল। যেই মুহূর্তে চিন্ময় মহাপ্রভু বন্দী হলেন অমনি বিজেপি সক্রিয় হলো। তো তৃণমূল কংগ্রেস তো সঠিক অভিযোগই করছে যে আসলে হিন্দুত্বের হাওয়া দিয়ে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। না পার্থদা, এটা সম্পূর্ণ ভুল। এর আগেও যখন 5ই আগস্ট থেকে যে গণ্ডগোল বাংলাদেশে হয়েছে, যেভাবে বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই বিজেপি দল হিসাবে কিন্তু প্রতিবাদ করেছে। তার কারণ হচ্ছে প্রতিবেশীর এটা কর্তব্য। প্রতিবেশী যদি ঠিক না থাকে, যেরকমভাবে আমাদের বাড়ির প্রতিবেশীরাও যদি ঠিক না থাকে আমাদের ঠিক থাকা সম্ভব নয়, ঠিক সেভাবেই প্রতিবেশী দেশগুলো যদি নৈরাজ্যের মধ্যে আস্তে আস্তে অবস্থান করতে থাকে, আস্তে আস্তে প্রবেশ করতে থাকে, তাহলে কিন্তু পার্শ্ববর্তী দেশ হিসেবেও আমাদের খুব একটা সুস্থ থাকার জায়গা থাকে না। এইসব তো এখন খুব এমন ভাবে মানে গোপালতি সুবোধ বালকের মতো বলছেন, কিন্তু এটা তো মনে করার কোনো কারণ নেই যে বিজেপি শুধুমাত্র বাংলাদেশের স্বার্থে কথা বলছে। বিজেপি তো কথা বলছে ওখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এবং এইটাকে বিজেপি, বিশেষ করে এই রাজ্যের বিজেপি, তারা চাইছে এখানে কাজে লাগাতে। কই লখনৌতে তো বিজেপি রাস্তায় নামেনি, আমরা দেখিনি। কই এই যে কদিন আগে মহারাষ্ট্র জিতলেন সেখানে তো বিক্ষোভ হচ্ছে না, হঠাৎ শুভেন্দু অধিকারী নেমে পড়লেন। না পার্থদা, আপনার জানা থাকা উচিত যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার সব থেকে বেশি কিন্তু এই বাংলাদেশ এই বঙ্গই করে। এই বঙ্গের দায়িত্বটা অনেক বেশি। এবার বিষয় হচ্ছে যে মহারাষ্ট্রের সঙ্গে, মহারাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে বা মহারাষ্ট্রের এই যে লোকের ভাষার সঙ্গে, মুখের ভাষার সঙ্গে, ব্যাপার না, আপনি মহারাষ্ট্রের কথা বললেন তো, মহারাষ্ট্র বললেন, উদাহরণ দিচ্ছি যে বাংলায় আপনারা রাস্তায় বাংলা, অবশ্যই বাংলার দায় নামছেন না কেন, দিল্লিতে নামছেন না কেন? দায় সব থেকে বেশি, বাংলার দায় সব থেকে বেশি। একটা ছোট্ট কথা, তুমি বলে বাংলায় সব থেকে বেশি বর্ডার শেয়ার করে, আই ডু এগ্রি উইথ ইউ। কিন্তু ত্রিপুরা, আসাম, সেখানে বিজেপি সরকার আছে, রাজনৈতিক ভাবেই বলছি। ত্রিপুরা, আসাম, সেখানে বিজেপি সরকার আছে, তারাও বর্ডার শেয়ার করে, তারাও একটা বড় স্টেক হোল্ডার। 4,500 কিলোমিটার বর্ডারের মধ্যে 2200 কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের হাতে। আমি বর্ণ ত্রিপুরা আরেকটু তথ্য দিই যে ত্রিপুরার বর্ডারটা না সিল করা হয়ে গেছে ত্রিপুরায় বিজেপি সরকার আসবার পর জমি দেওয়ার ফলে। মানে পশ্চিমবঙ্গে এখনো 72টা জায়গা করবে। না, আমরা বর্ডার সিল করব না, তোমার সরকার। বর্ণ একটু জানার দরকার, তোমাদের সরকার, এই তৃণমূল সরকার 72টা জায়গায় এখনো অবধি জায়গা দেয়নি, যে কারণে ফেন্সিং করা যায়নি। এটা জানতে হবে, এটা জানতে হবে। না না, ও বর্ণ যে কথাটা বলছে তার উত্তর তো আমাকে করতে হবে। ত্রিপুরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে গেলেন, এই একই বর্ণ যেটা বলছে সেটা সঙ্গত। ত্রিপুরায় বিজেপি সরকার, আসামে বিজেপি সরকার, সেখানকার রাস্তায় বিজেপি কেন বিষয়টি নিয়ে প্রতিবাদ করছে? তার মানে এটা রাজনৈতিক ভাবে আপনাদের এখানে দরকার। না না, রাজনৈতিক বিষয় নয়, রাজনৈতিক বিষয় নয়, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা না না না, অসুবিধাটা কোথায়? আজকে যেভাবে এই বাংলাদেশের গন্ডগোলের জন্য শরণার্থী সমস্যা এই বঙ্গ ভুগেছে, অন্য রাজ্য কি সেভাবে ভুগেছে? আজকে আমাদের ছেলেদের হাতে কাজ নেই, শরণার্থী সমস্যায় বিরাট ভাবে একটা টাইমে আমরা 72-এর পর থেকে, এর আগে 47, এর আগে 46-এ যখন নোয়াখালী হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ণ আপনি এত কথা বলছেন, কিন্তু আপনার এটা আমি জানি না আপনি এটা সেন্স করছেন কিনা যে হঠাৎ করে এই বিষয়টাকে বিজেপি সামনে আনছে কেন? তার কারণ তৃণমূল কংগ্রেসকে বিজেপি প্রজেক্ট করে যে তারা এই রাজ্যে যারা সংখ্যালঘু তাদের অন্ধভাবে সাপোর্ট করে, তাদের এগেইনস্টে কিছু তারা করবে না, এটাই তাদের মূল অভিযোগ। মুখে না বললো, দিস ইজ দ্য পয়েন্ট। আমি আপনাকে ওয়ান লাইনারে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। বিজেপি কি বলে, কি ভাবে, সেটা পশ্চিমবঙ্গের জনগণ গণতান্ত্রিক উপায় বুঝিয়ে দিয়েছে যে তাদের ভাবা, তাদের বোঝায় কিচ্ছু যায় আসে না, প্রথম কথা। এবং লাস্ট আমি দেখুন, মানুষের প্রতিফলন তো হয় ভোটে, ব্যালটের মাধ্যমে। লাস্ট আমাদের 6 হলো উপনির্বাচন, তো আমি বলছি মানুষের বোঝা সেটা প্রতিবার ব্যালট বক্সে প্রতিফলিত হচ্ছে এবং তাদের আস্থা আমাদের উপরে বর্তাচ্ছে। এবং কারণ তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল যারা জনগণের জন্য, জনসাধারণের জন্য কাজ করে,
কোনো ধর্মীয় আমি মানে তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য আপনাকে রিলিজিয়াস আমি বায়াস প্রশ্নটা করিনি। আপনি আপনার আমার tweet প্রশ্ন আপনার হচ্ছে, প্রশ্নের উত্তর দেখুন দিচ্ছি। আমার প্রশ্ন সেটা আমায় হচ্ছে, বলতে দেবেন। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি, বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক, এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে আমরা বলছেন। তো মানছি। তৃণমূল কংগ্রেসের বলতে অসুবিধা না, না, কোথায়? আমরা তো মানছি তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপির লোক না সেটাই তো কংগ্রেসের লোক? বলছি আমি, তিনি না, তো আমরা ওখানে তো- দাঁড়িয়ে বলছেন। এটা তো আমাদের ঘোষিত স্টেটমেন্ট, আমাদের দলীয় স্টেটমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি যেটা বলছে সেটা আমাদের দলের বক্তব্য না, আপনাকে কে বললো? আপনি আমাদের আচ্ছা, শ্রমিক ভট্টাচার্য দলের- বলছেন মুখ্যমন্ত্রীর বিবৃতি নেই। আরে শ্রমিক ভট্টাচার্য যখন বলবে মুখ্যমন্ত্রীর বিবৃতি নেই, কখন বলবে এই মন্ত্রী কেন বলেনি, তারপর বলবে ওই মন্ত্রী কেন বলে। শ্রমিক ভট্টাচার্য কে তাকে চেনে? আমি বলছি আমরা রাজ্য সরকার হিসেবে এবং দল হিসেবে আমাদের জেনারেল সেক্রেটারি এবং আমাদের দলীয় এমপি সে তার স্টেটমেন্ট দিয়েছে, সেটাই আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট এবং সেটাই আমাদের মানে আমরা যেটা বিলিভ করি সেটাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট। আচ্ছা, আমি একটু সুভাষিস আপনার কাছ থেকে জানতে চাই, যদিও আপনার এক্সপার্টিস একটু অন্য বিষয়ে, কিন্তু তবুও এই রাজ্যের রাজনীতির দিকে আপনি তাকান। এখানে বাংলাদেশে কেন চিন্ময় মহাপ্রভুকে দেশদ্রোহের জেলে ভরা হচ্ছে, তার প্রতিবাদে বিরোধী দল রাস্তায়। কংগ্রেসকেও দেখছি শান্তি মিছিলের নাম করে তারাও এই একই ইস্যুতে রাস্তায়। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে কি কোনো রাজনৈতিক ইস্যু নেই বিরোধীদের হাতে? প্রথম কথা হচ্ছে একটা ইস্যুকের বেসিক প্রোটোকল লাইন আছে। ইন্টারন্যাশনাল রিলেশন ইজ এ সেন্টার ম্যাটার, নট এ ম্যাটার অফ স্টেট। এক্স্যাক্টলি। তো সেখানে স্টেট এত উত্তেজিত কেন আমার জানা, বিজেপি এত উত্তেজিত কেন? খুব, আমার হ্যাঁ, প্রশ্ন তো এখানে। পলিটিক্যালি উত্তেজিত কেন, আমি আসছি পলিটিক্যালি উত্তেজিত কেন। সেকেন্ড জিনিস হচ্ছে, যদি ধরুন বিজেপি, আমি ধরেই নিলাম, নাম করে বলছি, যদি ধরুন বিজেপি কোনো এই ব্যাপারে স্টেপ নিতেও পারে, তো বিজেপি তো একটা পলিটিক্যাল পার্টি, সে এই ব্যাপারে স্টেপ নিলেও নেবেটা কি? কিছু বিপ্লব বিরোধিতা করবে, বাট এটার ব্যাপারে স্টেপ নিতে গেলে গভর্নমেন্টকে স্টেপ নিতে হবে, এন্ড অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অথরাইজড টু টেক দ্য স্টেপ। মানে আমি এটা আমার তৃণমূলের বন্ধুকেও বলছি, তৃণমূলেরও কোনো এই ব্যাপারে মন্তব্য হাজার করতে পারে, কিন্তু স্টেপ নেওয়ার ক্ষমতা কোনো স্টেট গভর্নমেন্টেরও নেই। তৃণমূলের কিছু Thirdly, বলা হচ্ছে ইট ইজ ইন্টেন্ট অফ দ্য পার্টি। আমি তোমাদের দুজনকেই বলছি কথাটা। আমি আরেকটা পয়েন্টে আসতে চাইছি, সেটা হচ্ছে যে এখানে গিয়ে হাই কমিশনকে ওখান থেকে একটা মিছিল তৈরি হবে, তাই তো শুরু হবে। আমার কথা হচ্ছে, হাই কমিশনের কি পাওয়ার আছে উইদাউট টকিং টু দিল্লি টু ডু সামথিং? বেঙ্গলে যে হাই কমিশন আছে ওটা স্টেট না না না, যে হাই কমিশন আছে বাংলাদেশ সরকারের হাই কমিশন, ডেপুটি। হ্যাঁ, সেটা তো ডেপুটেড ফ্রম দি সেন্টার, ওদের যে দিল্লি অফিস, সেখান থেকে এটা অনেকটা সাব অফিসের মতো। তো যাই হোক, এরাও তো বেসিক্যালি দিল্লির ইনস্ট্রাকশন ছাড়া কিছু করতে পারে না। সুতরাং এই যে টোটাল জিনিসটা, আমার যেটা মনে হচ্ছে এটা রাজনৈতিক গিমিক। এটা এমন একটা গিমিক যাতে বিজেপি তো চাইলেই দিল্লিতে যে হাই কমিশন অফিস আছে বাংলাদেশের, সেখানে গিয়ে তারা ডেপুটেশন দিতে পারত। এখানে শুভেন্দু অধিকারী ডেপুটেশন দিচ্ছে, দিল্লিতে আমরা তো কিছু দেখছি। কিন্তু কিছু হলে বঙ্গভবন ঘেরাও করে নিচ্ছে দিল্লিতে বিজেপি, কিন্তু যেখানে ওদের এতগুলো এমপি আছে, 240টা এমপি, এবং ওই ছোটখাটো দুই একটা ক্র্যাচ স্ট্রেচার নিয়ে যারা যখন সরকার গড়েছে, সেই 275-90 যাই সিট হোক, সেই রিপ্রেজেন্টেশন কেন যাচ্ছে না? সেই রিপ্রেজেন্টেশন তো ইজিলি যেতে পারে, যেটা এপি সেন্টার, মানে যেখানে পাওয়ার যারা কন্ট্রোল করছে, যারা মানে যারা ডেলিগেট আছে, আরেকটা পয়েন্ট আছে। আমি যেটা ভাবছিলাম, ধরুন কেন্দ্রে যেহেতু বিজেপির সরকার, বরং এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস অনেক সরব হওয়ার কথা, যে কেন্দ্রীয় সরকার কি করছে, কেন্দ্রীয় সরকার কেন ব্যাপারটা দেখছে, কিন্তু তৃণমূল কিন্তু ততটা সরব হচ্ছে না। সব তার থেকে আরেকটা কথা পার্থদা আমি অ্যাড করতে বাধ্য হচ্ছি। অভিষেক ব্যানার্জি একটা স্টেটমেন্ট করলেন এক্ষুনি আপনাদের এখানে দেখলাম, যেখানে উনি বললেন যে ইটস এ সেন্টার ম্যাটার, সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্টেপটা নেবে আমরা তার সঙ্গে আছি। এটা অ্যাকচুয়ালি একটা স্টেটের এটাই ডিসিশন হওয়া উচিত, নো ম্যাটার হোয়াট পলিটিক্স ইউ আর ডুইং। কারণ আমি বারবারই বলছি, এখানে না এখতিয়ার আছে, না পলিটিক্যাল উইন্ডো আছে কোনো পলিটিক্যাল পার্টি। আমি আপনাকে বলছি সুভাষিস, কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করলে আমরা তার সঙ্গে একমত, ওকে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করুক, এই দাবি তৃণমূল করতেই পারে, যে কেন্দ্রের বিজেপির সরকার তোমরা ইমিডিয়েটলি কিছু পদক্ষেপ করো। তাই নিয়ে যদি মিছিল করে এখানে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে এজিটেট করে, আমি বলবো সেটা অনেক বেশি মানায়। যেখানে আমরা দেখছি অ্যাকচুয়ালি বিজেপি, যাদের কেন্দ্রীয় সরকার, তারা অ্যাজিটেশন করছে, এবং অথচ তৃণমূল কংগ্রেস করছে না। এবং আরো একটা অদ্ভুত ব্যাপার, আমাদের পশ্চিমবাংলায় ইসকনের একটা বড় ইউনিট আছে, সে অর্থে ইসকন যে বিরোধিতা আসা উচিত, ইসকনের আগে আমি দেখছি বিজেপি বিরোধিতা এসে পড়ছে। আচ্ছা, আমি একটুখানি দীপ্তিমান আপনার কাছে জানতে চাই যে তৃণমূল কংগ্রেস যদি রাস্তায় নেমে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে অ্যাজিটেশন দেখাতো, বিক্ষোভ দেখাতো, যে কেন তোমরা এত সিরিয়াসলি নিচ্ছ না ব্যাপারটাকে, কেন তোমরা ঢাকার সঙ্গে অনেক বেশি কড়াভাবে কথা বলছো না, অনেক বেশি মানাতো, ব্যাপারটা অ্যাকসেপ্টেবল হতো, যে হ্যাঁ কেন্দ্রীয় সরকার বিজেপির হাতে, তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে তো বলবেই যে তোমরা অ্যাক্টিভ হও।
কিন্তু তৃণমূল দেখুন, এখানে একটু আগে বর্ণর মুখে শুনলাম যে তারা নাকি চিপ পলিটিক্যাল স্টান্ট কিছু করে না। না, প্রথম কথা হচ্ছে যে যেহেতু এটা একটা বৈদেশিক ইস্যু, সেক্ষেত্রে আমি অন্য কোনো দল বিদেশের ব্যাপারে, অন্য আমার রাজনৈতিক দল, সহযোগী রাজনৈতিক দল, যেহেতু একসঙ্গে আমাদের রাজনীতি, তার সম্পর্কে আমি খারাপ কিছু বলতে চাই না। কিন্তু এটা ঠিকই যে আজকে যে যাদের উপর অত্যাচার সাধিত হচ্ছে, এর ঠিক উল্টোটা যদি হতো তাহলে তৃণমূল কংগ্রেসের মিছিল বেরোতো, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখন প্রথম কথা হচ্ছে সামনে দাঁড়িয়ে না, মুখ্যমন্ত্রী কেন বিবৃতি না, দিচ্ছেন? আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, স্পোক্সপারসন বলতেই পারেন তার মতামত। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, আমি তৃণমূল কংগ্রেসকে অন্তত এই ইস্যুতে আক্রমণ করতে চাই না, যেহেতু এটা বৈদেশিক রাষ্ট্রের ব্যাপার। প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে স্ট্যান্ডটা নিয়েছে, অভিষেক ব্যানার্জি যে স্ট্যান্ড নিয়েছে, এই স্ট্যান্ডের ক্ষেত্রে তিনি যে সমর্থন করেছেন সেটা ঠিক আছে। সেটা আমাদের ক্ষেত্রে, মানে পার্টির ক্ষেত্রেও আমার মনে হয়েছে যে এটাই হওয়া উচিত। কিন্তু যে কথাটা আপনারা বলছেন না, যে আজকে হাই কমিশন কেন ডেপুটি হাই কমিশনারের কাছে গেল, কেন দিল্লিতে হাই কমিশনারের কাছে গেল না, আচ্ছা এইটা ডেপুটি হাই কমিশনার হোক বা হাই কমিশনার হোক, কেউই এটাকে সেটেল করতে পারবেন না, এটা সবাই জানেন। কিন্তু এটা একটা প্রেশার পলিটিক্স, প্রেশার আমাদের দিতেই হবে। তার কারণ হচ্ছে আমরা যদি না, তার কারণ হচ্ছে না, এটা আমাকে বলতে দিতে হবে। প্রেশার ডেফিনেটলি প্রেশার পয়েন্টটা তো ঠিক হবে। আজকে আমার আরে বলতে দাও ভাই, তারপর তোমারটা বলো। একটা মিনিট আমি বলে শেষ করব। আজকে আমার এই বাংলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শরণার্থীদের দ্বারা, সব থেকে বেশি রক্তাক্ত হয়েছে। আজকে আমরা আগের ইতিহাস তো ভুলিনি যে কিভাবে যুদ্ধের সময় থেকে আরম্ভ করে 1993, 94, 95 সালে কিভাবে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাংলা। সেই পরিস্থিতি যাতে না আসে, সেই দায়বদ্ধতা নিয়ে আজকে বিজেপি কিন্তু রাস্তায় নেমেছে। বিজেপি রাস্তায় নেমেছে সেই দায়বদ্ধতা নিয়ে, এবং অবশ্যই একথা বলতে আমরা পরিষ্কারভাবে কোনো আমাদের লুকোছাপা কিছু নেই। আমরা হিন্দু কমিউনিটির বিরুদ্ধে আমি আপনাকে দেখাতে চাই, এটা আমাদের কর্তব্যের মধ্যে। আমি আপনাকে দেখাতে চাই যে কথাটা কুণাল ঘোষ বলেছেন, যে আপনাদের কোনো নেত্রী বাংলা অচল করে দেওয়া হবে বলেছেন। হঠাৎ করে একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ব্যাপার, আমাদের মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখবেন। আমি একটু দেখাতে চাই আপনাদের কুণাল ঘোষের ব্যাপারে কি বলেছেন, শুনুন। বিজেপি কোন দল যে কলকাতায় মিছিল করা, বিজেপির এক নেত্রী বললেন আমরা বাংলাকে অচল করে দেব, এগুলো কি কথা? বিজেপির দলটাই তো কেন্দ্রের সরকারে আছে। তো বিজেপির যদি কিছু বলার হয় তো তারা তাদের দল কেন্দ্রীয় সরকারকে বলুক বাংলাদেশে পদক্ষেপ নিতে। বিজেপির এই রাজ্যে এখানে প্ররোচনা ছড়িয়ে অন্য একটি দেশে যদি অনভিপ্রেত ঘটনা ঘটে, অন্য একটি দেশে যদি কোনোভাবে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি হয়, তার আঁচ আমাদের ঘরে ডেকে এনে আমরা কি করব? এর সঙ্গে তো পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। আর বিজেপির যদি মনে হয় যে এই বিষয়টায় কিছু করার দরকার, তাহলে করবে কে? করবে কেন্দ্রের সরকার। সেই সরকারটা কাদের? বিজেপির। তাহলে এখানে বিরোধী দলনেতা বা অন্যান্য বিধায়ক, বিজেপির যারা কিছু বিবৃতি দিলেন, এক বিধায়ক বললেন আমরা বাংলা অচল করে দেব। কেন? কিসের জন্য? বলুন দীপ্তিমান, এর কি জবাব আছে? প্রথম কথা হচ্ছে কুণাল বাবুকে কেউ সিরিয়াস নেয় না। কে কোন নেত্রী বলেছেন সেই রকম কোনো ক্লিপিংস আমি তো অন্তত দেখিও নি, জানিও না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে কুণাল বাবুরা আগে যখন সিপিএম এর সঙ্গে অ্যাটাচ ছিলেন, তখন ওই গাজা প্যালেস্টাইন, শুনুন, গাজা প্যালেস্টাইনে আক্রমণ নিয়ে কুণাল বাবুকে আমি পিছন অনেক ঘুরতে দেখেছি। ওইসব বলে কোনো লাভ নেই। আমাদের একদম আমাদের যেদিকে সমর্থন সেটা খুব পরিষ্কার। আমরা পার্শ্ববর্তী দেশ, আমরা চাই যে পার্শ্ববর্তী দেশ শান্তিতে থাকুক, এবং বিশেষ করে বেছে বেছে যেভাবে হিন্দু সংখ্যালঘুদের প্রতি যেভাবে আক্রমণ হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার, এবং এইটাই আমাদের মূল দাবি। এবং আমি অরুণবাবু আঙুল তুলেছেন, আমি একটু অরুণবাবু বক্তব্য শুনে নিই, আমি ফিরে আসবো আপনার কাছে। অরুণবাবু, আমি আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাই, মানে আপনার অবজারভেশন কি, হঠাৎ করে ইসকন কেন টার্গেট হলো ওখানে? ইসকনের যিনি ওখানে নেতা ছিলেন চিন্ময় দাস, উনি এখন কাজ করছিলেন অ্যাজ দ্য স্পোকসম্যান ফর অল দ্য মাইনরিটিজ। একটা সংগঠন গড়ে তুলেছিলেন, এবং একটা আমি প্রথমেই বলেছি একটা বেনজির আন্দোলন আমরা ওখানে দেখেছি, যেখানে সমস্ত সংখ্যালঘুরা একত্রিত হয়ে প্রতিবাদ করছে। কিন্তু মজা হচ্ছে গিয়ে, ওকে যখন অ্যারেস্ট করা হলো,
তখন কি জন্য অ্যারেস্ট করেছে পরিষ্কার বোঝা গেল না। পুরনো একটি কেস দিয়ে অ্যারেস্ট করেছে, বলছে পতাকার অবমাননা। পতাকার অবমাননা। এবং একটা ছোট্ট কথা, হ্যাঁ। আমরা বলছি হিন্দুদের স্টেক অফ হিন্দু মাইনরিটিতে অনেক বেশি, কিন্তু সামান্য হলে বৌদ্ধ যে ধর্মের আছে, মানুষ আছে, খ্রিস্টান আছে। খ্রিস্টান আছে। আমরা খালি হিন্দু বলে এটাকে আটকে রাখতে চাই না। দুজন বা একজন লোক হলেও আমরা তাদের রিপ্রেজেন্টেশনকেও সামনে রেখেই এটাকে না, বলতে ঠিক আছে। চাই। তার মানে আমি যেটা অরুণবাবু আপনার কাছে জানতে চাইছিলাম যে ইসকন নয়, অ্যাকচুয়ালি ওই চিন্ময় মহাপ্রভুই তাদের টার্গেট হয়েছিল, যেহেতু তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। হ্যাঁ, তো সেখানে ইউনাইটেড প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। রাইট। এখন একটা মনে রাখতে হবে যে এই ঘটনাটা ঘটেছে কিন্তু গত 2-3 মাসের নানান ঘটনার পরিপ্রেক্ষিতে, যেমন চট্টগ্রামে হিন্দুদের আন্দোলন হয়েছে, এর আগে রংপুরে হয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে অত্যাচার, এবং তারপরে অত্যাচার হয়েছে, মন্দিরে ঢুকে মন্দির নষ্ট করে দিয়েছে, মানুষ ঘরবাড়ি লুট। এটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু নিন্দনীয় হলেও আমরা এখানে বসে কি করতে পারি? আমরা ভারত সরকারকে বলতে পারি আপনারা এই ব্যাপারে একটু তৎপর হন, কিছু কাজ করুন। এখন সেখানে দেখুন ভারত সরকার তো লিমিটেশন আছে। ভারত সরকার তো জানিয়েছে, এবির স্টেটমেন্টটা খুব মানে পরিষ্কার, উই আর গ্রেভলি কনসার্ন অ্যাবাউট দিস ডেভেলপমেন্টস। কিন্তু ভারত সরকারকে মনে রাখতে হচ্ছে যে আমাদের মানে নেক্সট ডোর নেবার বাংলাদেশ, এবং আমাদের সব লম্বা বর্ডার আছে। বাংলাদেশকে আমরা যদি বেশি অ্যান্টাগনিস্ট করি, এখানে যদি আবার বাইরের কোনো শক্তি এসে একটু ঘাঁটি গাড়ে, আমাদের পক্ষে সেটা খুব ক্ষতিকর হবে। আমি একটু আগে আপনাকে বলছিলাম যে চায়না ইদানিংকালে আবার নতুন করে একটু বেশি মানে ইন্টারেস্ট দেখাচ্ছে বাংলাদেশে। আমাদের একটা ভুল হয়েছে নীতিগতভাবে, যে যখন আমরা ভারত সরকারের যখন হাসিনা পাওয়ারে ছিলেন, তখন তাকে আমরা সবসময় অল আউট সাপোর্ট দিয়েছি। উনি অনেক কাজ করেছেন যেটা ভারতের পক্ষে মানে ভালো, কিন্তু কতগুলো কাজ করেছেন দেশের পক্ষে, ওদের দেশের পক্ষে সেটা মঙ্গল করে না। সেখানে যদি একটু ইন্ডিয়া একটু ডিস্টেন্স রাখতো, হয়তো জিনিসটা অন্যরকম হতে পারতো। এখন ভারতের সমস্যাটা হচ্ছে মানে ভারত সরকারের, তারা যদি টোটালি অ্যান্টাগনাইজ করে বাংলাদেশকে, তাহলে চীন এখানে আসবে। আমি একটু আগে বলছিলাম না, কিন্তু ইউনূস তো অনেক বেশি ডেমোক্র্যাট ঘনিষ্ঠ, তিনি গিয়ে ক্লিন্টনের গলা জড়িয়ে ধরছেন, তিনি গিয়ে বাইডেনের পাশে বসছেন। একটা কথা শুনুন, এই 25শে নভেম্বর একটা চাইনিজ অ্যাম্বাসাডার তার ওখানে একটা সম্বর্ধনা দিয়েছিলেন। সেখানে সমস্ত ইসলামিস্ট পলিটিক্যাল পার্টিকে তিনি ডেকেছিলেন। হঠাৎ কেন ডাকলেন? তার কিছুদিন আগে, এই মাসেই গোড়ার দিকে, একটা বিএনপির নেতারা 4-5 জন তারা গিয়েছিলেন চায়নাতে। তাদের ওখানে ওরা অভ্যর্থনা করেছিলেন নানান কাজের জন্য, পিপুল টু পিপুল। তো এইগুলো যদি হতে থাকে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটাই সম্ভাবনা আছে যে এইভাবে যদি নাকি পেনিট্রেট করতে থাকে বাংলাদেশের সোসাইটিকে এবং পলিটিকে, তাহলে কিন্তু ভারতের পক্ষে একটা সেটা মানে দুশ্চিন্তার ব্যাপার। হ্যাঁ, পশ্চিমবাংলার সুবিধা, ভারতের পক্ষে একটা খারাপ জিনিস। দেখুন, আমি একটা বিজ্ঞাপন বিরতি নেব, বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরবো। বাংলাদেশে যে এই মুহূর্তে সরকারটা চলছে, এই কেয়ারটেকার সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার, যেহেতু এখন আন্তর্জালে ওদের দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে কি প্রতিফলিত হচ্ছে, বা ব্যক্তিগতভাবে অনেক সাংবাদিকরা তারা মন্তব্য করছেন, সেগুলো তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং দেখে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের এই সরকার কিন্তু তার দেশেও ভয়ঙ্কর রকমভাবে সমালোচিত হচ্ছে। সেখানে বিএনপির কথা আপনি একটু আগে বললেন অরুণবাবু, বিএনপি রোজ প্রশ্ন তুলছে কবে নির্বাচন। এখন অন্যান্যদের মুখেও আমরা দেখছি, বিভিন্ন বিশ্লেষক, আলোচক যারা ওখানে আছেন, অধ্যাপক, তারাও এই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কতদিন এই রেকটিফিকেশন প্রসেস চলবে এবং তারপরে কখন প্রপার ডেমোক্রেটিক ইলেকশন প্রসেসের মাধ্যমে গভর্নমেন্ট আসবে। শেখ হাসিনার বিরুদ্ধে মূল অভিযোগই ছিল যে তিনি গণতন্ত্রকে হত্যা করেছিলেন, মানুষ তার ভোট দিতে পারেনি। তো মোহাম্মদ ইউনূসের সরকার এতগুলো মাস বসে একদিনের জন্য এখনো পর্যন্ত ঘোষণা করেননি যে 1 বছর পর নির্বাচন, 1.5 বছর পর নির্বাচন, কোনো লিমিটে দিতে পারছেন না। আচ্ছা, আমরা এই আলোচনায় ফিরবো। একই সঙ্গে এই আলোচনা থাকবে আমাদের যে, দেখুন, শুভেন্দু অধিকারী বলছেন আমরা পেট্রাপোলে যাব, সেখানে গিয়ে আমরা বাংলাদেশে কোনো খাদ্যপণ্যের গাড়ি ঢুকতে দেব না। এই ধরনের, যেখানে কেন্দ্রীয় সরকারে বিজেপি বসে আছে, সেখানে এই রাজ্যের একজন বিজেপি নেতা গিয়ে বৈধ কাগজপত্র এবং রপ্তানির বৈধ অনুমতি নিয়ে যে গাড়ি বাংলাদেশে ঢুকতে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম অনুমতি সাপেক্ষে, সেই গাড়িকে তিনি আটকে দেবেন? আমরা ফিরে আসছি এই আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। স্বাগত আরেকবার। আমরা কথা বলছি আজ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিছুটা এবং তার প্রেক্ষিতে
বঙ্গ রাজনীতিতে যে প্রভাব পড়তে শুরু করেছে, বিশেষত চিন্ময় মহাপ্রভুর গ্রেপ্তারির পর। আজ শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, আরো দুটো স্টেটমেন্ট দিয়েছেন। এক, তিনি বলেছেন ভারত সরকারের উচিত এই মুহূর্তে ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া, বাংলাদেশিদের কোনো ভিসা দেওয়া যাবে না। এখন ভারত সরকার কিন্তু বাংলাদেশিদের ভিসা দেওয়া আগস্টের পর থেকে বন্ধই রেখেছিল। তারপরে শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ড বা এমার্জেন্সি গ্রাউন্ডের কিছু ভিসা চালু হয়েছে এখনো পর্যন্ত, আর অন্যান্য ভিসা আমি যতদূর জানি দেওয়া বন্ধই আছে। এবং তারপরে তিনি পেট্রাপোলে গিয়ে গাড়ি আটকানোর কথা বলেছেন। প্রথমে আপনাদের শোনাই শুভেন্দু অধিকারী ভিসা নিয়ে কি বলেছেন। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে। শুভেন্দু অধিকারী যখন এই মন্তব্য করছেন অত্যন্ত উত্তেজিত ছিলেন। ফলে তিনি যে ভিসা দপ্তরে যাওয়ার হুমকিটা দিলেন, এই ভিসা দপ্তরটা কোথায় আমার কৌতূহল নিবৃত করার কোনো উপায় নেই। কারণ ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা আমাদের বিদেশ মন্ত্রক, তার যে হাই কমিশন রয়েছে ঢাকায় বা অন্যান্য জায়গায় ডেপুটি হাই কমিশন রয়েছে, তারা ভিসাটা ইস্যু করে। ফলে তিনি সেইখানে যাওয়ার কথা বলছেন, বা আমাদের বিদেশ দপ্তর যেটা নর্থ ব্লকে রয়েছে সেখানে যাওয়ার কথা বলছেন, আমার কাছে এটা স্পষ্ট হলো না। এরপরে তিনি যেটা বলেছেন সেটা আরো মারাত্মক। তিনি বলছেন খাদ্যপণ্য নিয়ে কোনো ট্রাক পেট্রাপোল পেরিয়ে বাংলাদেশে ঢুকবে না, তিনি নিজে যাবেন এটা আটকাতে। শুনুন। আমরা পরিষ্কারভাবে বলেছি এনআপি জেনাপ বন্ধ করুন এই নিধন, এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রাপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেখানে আমি নিজে অংশগ্রহণ করব, সেখানে সবাই অংশগ্রহণ করবেন। আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না। আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব, এবং আমরা ওদের অ্যাটিটিউড আগামী 48 ঘন্টায় দেখতে চাই। চিন্ময় প্রভুর মুক্তি, মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। আচ্ছা, প্রথমে কে বলবেন? সুভাষিস না দীপ্তিমান? আচ্ছা, বলা তো উচিত দীপ্তিমানের, কিন্তু বর্ণ চাইছেন। ঠিক আছে, আপনি শুরু করুন। আমি প্রথমে একটি কথা বলি। আপনি অ্যাডে যাওয়ার আগে যেটা বলছিলেন, ইউনূস সরকার কিন্তু ইন্টারন্যাশনালি একটি ফেস, মানে বাংলাদেশের একটি মুখ হিসেবে জানেন, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। আর এই যে জেহাদ যারা চালাচ্ছে তারা কিন্তু কোনো ফেস না, পেছন থেকে তারা কন্ট্রোল করছে। তাই জন্য ইউনূস একটি মুখ, এবং তার যেহেতু ব্যক্তি কোনো পয়েন্টে আসুন। শুভেন্দু অধিকারী গিয়ে গুডস, আমি ওটা বলছি, শুভেন্দু অধিকারীর ব্যাপারটা কি হয়েছে, উনি ভাবছেন এটা মেদিনীপুরের কোনো সমবায় ভোট, লোককে থ্রেড দিয়ে ব্যাপারটাকে করে নেবে। এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাটার, এবং উনি পারফরমেন্স প্রেসারে উনি ভুলভাল করছেন। মানে উনি তো একজন রাজনৈতিক ব্যক্তি, উনি রাজনৈতিকভাবে সফল হতে পারছেন না। ফলে এই যে পারফরমেন্স প্রেসারে উনি সেম সাইড গোল করে দিচ্ছেন। ভারত সরকার ভিসা ইস্যু করে বলছে ভিসা কেন্দ্রতে গিয়ে আমরা অবরোধ করব, ভিসা কেন্দ্রে যারা দিচ্ছে তাদেরকে চেপে ধরবো। এটা হচ্ছে পারফরমেন্স প্রেসারে উনি সেম সাইড গোল করছেন। অবরোধ বলেন? হ্যাঁ, আমি বলছি, ঠিক আছে। তো এটা হচ্ছে পারফরমেন্স প্রেসারে ভুল করা। পেট্রাপোলে যাব আমরা সোমবার দিন গিয়ে সেখানে কোনো গুড ভেহিকল যেতে দেবো না। আচ্ছা, আমি রাজ্য সরকারের ভূমিকাটা কি হবে? দেখুন, পেট্রাপোলের সীমান্তে যদি দল বেঁধে যেতে হয় তাহলে তার নোম্যান্স ল্যান্ডে তো আর তারা যেতে পারবেন না। তারা ভারতের যে অংশ আছে সেখানে গিয়ে তারা রাস্তা অবরোধ করবে। আমি সেটাই বলতে পারি যে রাজ্য সরকারের কাজ করবে, প্রশাসনের কাজ করবে। যেখানে কেন্দ্রীয় সরকারের এসপিএ মানে বিএসএফ বা সিআইএসএফ যারা দায়িত্বে আছে তারা কি করবে সেটা আমরা জানি না, আমাদের হাতেও নেই। কিন্তু আমরা আশা করব ভারতবর্ষের প্রতিবেশী দেশে যখন এরকম একটা অসভ্যতামি, একটা বর্বরোচিত অত্যাচার চলছে, সেখানে ব্যাপারটা বিউরোক্রেটসরা যেভাবে দেখছে সেইভাবেই দেখুক। এইসব পলিটিক্যাল
হনুমানদের নাচে গিয়ে আমাদের ভারতবর্ষের আপনি- যেন এক please, কোনো অসুবিধা না বর্ণ পড়ে। এমন কোন শব্দ ব্যবহার না, করবেন আমি না। তো- আমি তো- না না না, আপনি বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য না, আমি করতে ওনাকে গিয়ে বলছি না, আমি যে কোনো লোকের কথা বলছি। আচ্ছা, সুভাষিস। আমি কোনো বিরোধী দলনেতা আমার মূল প্রশ্ন হচ্ছে, একজন রেসপন্সিবল পলিটিক্যাল লিডার কি এই স্টেটমেন্ট করতে পারেন যে আমি গিয়ে ওখানে কোনো গুডস ভেহিকল মুভ করতে দেব না, যেখানে ওই গুডস ভেহিকল মুভ করছে বৈধ কাগজপত্র নিয়ে, অবশ্যই রপ্তানির কাগজপত্র, এবং সেটা আমাদের ভারত সরকার দিচ্ছে, ফার্স্টলি ভারত সরকার বিজেপির। দু একটা পয়েন্ট একটু ক্ল্যারিফাই করানো উচিত। প্রথম পয়েন্টটা হচ্ছে, বাংলাদেশে যেটা চলছে ওটা একটা নমিনেটেড বডি বাই দি কোর্ট। হ্যাঁ, ওটাকে বারবার আমরা ইন্টারিম গভর্নমেন্ট, কথাটাকে কেয়ারটেকার সরকার বলছিলাম। কেয়ারটেকার, ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে শুধুমাত্র কেয়ার টেকিং এর জন্য। ইট ইজ নট এ কনস্টিটিউশনালি ইলেক্টেড গভর্নমেন্ট, প্লিজ আন্ডারস্ট্যান্ড। কনস্টিটিউশনাল স্টেটাস তার নেই, সুতরাং ডিসিশন মেকিং এর ব্যাপারেও সে ভীষণ লিমিটেড। থার্ড হচ্ছে, এই যে এখান থেকে যে জিনিসগুলো যাচ্ছে উনি বলছেন আটকাবেন, এটা ইটসেলফ একটা ইললিগাল ডিসিশন। তার কারণটা হচ্ছে, ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যদি ঠিক করে থাকে কোনো একটা দেশের সাথে কোনো একটা সম্পর্ক তারা বজায় রাখবে, কোনো মিনিস্ট্রি, আই মিন ইট, কোনো মিনিস্ট্রির কোনো ইন্ডিভিজুয়ালের এই ক্ষমতা বা পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে রাখেনি যে তারা তাদের মতো করে সেই পণ্যটাকে আটকায় বা সেই পণ্যটাকে কোনোভাবে রেস্ট্রিক্ট করে। থার্ডলি, একটা খুব মারাত্মক স্টেটমেন্ট আমি একটু আগে পলিটিক্যালি উনি বললেন যে আমরা চাইলে এখানে গিয়ে ভিসা অফিসকে ঘেরাও করবো বা ভিসা অফিসকে করবো। আমি জানি না, ইউ হ্যাভ দ্য কারেক্ট কোয়েশ্চেন, উনি এক্স্যাক্টলি কোন লোকেশনের কথা বলেছেন, আমার কাছেও সেটা একটা প্রশ্ন। কিন্তু তার থেকেও বড় একটা প্রশ্ন যে ওয়েন ইউ আর চ্যালেঞ্জিং ফরেন পলিসি অফ ইউর ওন নেশন, তার মানে আপনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন আপনার দেশের যে স্টেবল ফরেন পলিসি আছে আপনি তার ব্যাপারে প্রশ্নচিহ্ন তুলছেন। এটা কিন্তু শুধুমাত্র দেশ বা শুধুমাত্র পলিসি বা শুধুমাত্র পলিটিক্সের ব্যাপার নয়, এটা মাচ হায়ার দ্যান দিস। কারণ ভারত কি ডিসিশন নিল, এটা বিজেপি, তৃণমূল, সিপিএম এগুলোর উঠতে গিয়ে বহু দেশ, বহু ইন্টারন্যাশনাল তার মানে এর আরেকটা উত্তর হয়, এর আরেকটা উত্তর হচ্ছে উনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট করেছেন, এটাকে আপনার অত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কারণ ওনার কাছে হচ্ছে উনি কতটা কি বলবো উদ্বিগ্ন একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সেটা প্রকাশ করা, এবং সেই সময় বলতে গিয়ে উনি হয়তো ইমোশনালি, আই অ্যাপ্রিশিয়েট পার্থদা, যদি সেটা হয়ে থাকে আই অ্যাপ্রিশিয়েট উনার ইমোশন। সেটা হয়েছে কিনা দীপ্তিমান বলবেন, আমার কাজ আমি একটা লাইন শুধু একটা কথা বলতে চাই, প্লিজ ভাই, একটা কথা বলতে চাই। উনার ইমোশনটাকে আমি রেসপেক্ট করি, উনি বলেছেন পলিটিক্যাল ইমোশনস থেকে, ঠিক আছে, কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ফরেন পলিসির ব্যাপারে কোন রকম মন্তব্য করার রাইটস, স্যার ঠিক আছে, কোন রকম মন্তব্য করার রাইটস বা অথরিটি জেনারেল পাবলিককে দেওয়া নেই। ইভেন আমরা যারা ফরেন পলিসি নিয়ে কথা বলছি বা ডিপ্লোমেসি নিয়ে কথা বলছি অন স্ক্রিন, আমাদেরও শব্দ চয়ন খুব বেছে বুঝে করতে হবে, কারণ এই ব্যাপারে যা কথাই বলবো আমরা সেইগুলো কিন্তু ডাইরেক্টলি ইট উইল এফেক্ট দ্য ইন্টারন্যাশনাল ইমেজ অফ ইন্ডিয়া। এক্স্যাক্টলি। এবার আমি দীপ্তিমানের কাছে আসি, অরুণ বাবু, আমি তারপরে আপনার কাছে ফিরবো। দীপ্তিমান, দেখুন, ভারত সরকার কিন্তু বাংলাদেশের বিষয়টিকে অত্যন্ত কড়াভাবেই নিয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই যে ভারত সরকার বাংলাদেশের বিষয়টিকে হালকাভাবে নিয়েছে। আপনি যদি চিন্ময় মহাপ্রভুর গ্রেপ্তারির পরে ভারতের বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিটি দেখেন, সেটা তো যথেষ্ট কড়া মনোভাব প্রকাশ করা হয়েছে। এবং আমি আপনাকে বলছি, আপনি জানেন এটা, যারা এই ব্যাপারে খোঁজ খবর রাখেন তারা সবাই জানেন যে বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া কার্যত বন্ধ করে দিয়েছিল ভারত একটা দীর্ঘ সময় পর্যন্ত, এবং এখনো সেই পদ্ধতি স্বাভাবিক হয়নি। একাধিক ডেপুটি হাই কমিশন বাংলাদেশে ভারত এখনো বোধহয় বন্ধ রেখেছে, সেগুলো স্বাভাবিক হয়নি। এবং একমাত্র এমার্জেন্সি রিজন আর মেডিকেল এমার্জেন্সি ছাড়া ভারত বোধহয় এখনো ভিসা দিচ্ছে না। ফলে ভারত সরকার যথেষ্ট কড়া মনোভাব এর মধ্যেই নিয়েছেন। এই বক্তব্য রেখে শুভেন্দু হঠাৎ করে মানে কি ধরনের জল গরম করতে চাইলেন? দেখো পার্থদা, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে এর আগে যতবার এই ধরনের অ্যানার্কি তৈরি হয়েছে, এর আগেও আমাদের কাছে উদাহরণ আছে যে সীমান্ত অবধি গিয়ে ওই দেশের আন্দোলনের সঙ্গে এই দেশের আন্দোলন কিন্তু সহমত পোষণ করেছে। আমি নিজে 2013 সালে যে শাহবাগ মুভমেন্ট হয়েছিল, একটা বিরাট মিছিল করে আমরা সীমান্ত অবধি গিয়েছিলাম। সীমান্ত অবধি কিন্তু আমাদেরকে অ্যালাউ করা হয়েছিল, ওপাশের সীমান্ত থেকেও এক দল লোক তারা এসে আমাদের সেই সহমতকে একসঙ্গে সমর্থন করেছিলেন। এটা খুব একটা কিন্তু মানে উদাহরণ শূন্য নয়। আপনি মিছিল করে গিয়ে ওখানে আলুর গাড়ি, পেঁয়াজের গাড়ি আটকাতে যাচ্ছেন। আমাকে একটু বলতে দিতে হবে। সেটা হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী প্রথম স্তরে যে কথাটা বলেছেন, উনি পরিষ্কারভাবেই বলেছেন যে আমরা এক্সপোর্ট বা ইম্পোর্ট যাতে না করা হয় এই সমস্যা থাকাকালীন সেই বিষয়ে আবেদন জানাবো। উনি একথাও বলেছেন যে ভিসা যাতে না দেওয়া হয় তার আবেদন জানাবো।
এইবার ব্যাপারটা হচ্ছে যে আন্দোলন, এটা অবশ্যই একটা প্রতীকী আন্দোলন রাজনৈতিক দল করতেই পারে। এইটা তো, এই স্ট্রেনটা তো ওই পাশের যারা হিন্দু, যারা প্রত্যেক সময় অত্যাচারিত হচ্ছেন, যাদের আর্তনাদ রক্ত সব মিশে যাচ্ছে একই সঙ্গে, তাদের কাছে পৌঁছানো দরকার। সেই চেষ্টাটাই শুভেন্দু অধিকারী রাজনৈতিক নেতা হিসেবে করছেন। তাদের কাছে পৌঁছানোর জন্য বলছেন না, যারা ভোট দেবেন তাদের কাছে পৌঁছানোর জন্য বলছেন? আরেকটি উদাহরণ আজকে দিচ্ছি উদাহরণ। ওই সনাতন বাংলাদেশে জাগরণ যারা ঐক্য অত্যাচারিত জোটের- হচ্ছেন তারা বিজেপিকে ভোট দিতে আসবেন না। বিজেপিকে ওনারা ভাবছে এটা খুব লুক্রেটিভ হবে এই ব্যাপারটা, হিন্দুদের ভোট পাবো, কিন্তু আদতে না, মানুষ অতটা বোকা না দাদা। ব্যাপারটা হচ্ছে এইটাকে যদি তুমি সরলীকরণ করে দাও যে হিন্দুদের ভোটের জন্য করছে, এইটা কিন্তু না, তুমি কোথায় তুমি কথা বলছো ত্রিপুরা, আমাকে আসামে বুঝতে কেন হবে। একটা তোমাদের তুমি প্রতিবাদ নেই বলো? বর্ণ, তুমি কোথায় কথা বলছো বুঝতে হবে। লক্ষ লক্ষ দর্শক দেখছে, বাংলাদেশের লোকেরাও দেখছে এই ধরনের শুভেন্দু অধিকারীকেও এই দেখছিল ধরনের লক্ষ লক্ষ কথা। দর্শক, না, আরো এই বেশি দেখছিল। শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলেননি, কোনো অপমানজনক কথা বলেন। না না, আমি তো বলছি না তুমি বাংলাদেশের যে বিরুদ্ধে, কথাটা আমি বলছো, তুমি বলছি আরেকটা রাজনৈতিক দলকে অপমান করে কথা বলছো, না, যেটা আমি উনি করিনি। যা বলেছে, যেটা আমি এখানে বসে আপনি- তৃণমূলের আপনি হাজারটা সেটাকে পলিসি সমর্থন নিয়ে, করতে পারেন? তৃণমূলের হাজারটা আপনি কি পলিসি নিয়ে আমি সমর্থন বলতে করেন পারি। সেটা আগে বলুন। কিন্তু এখানে আমি গলার বলতে জোর চাই না। দেখিয়ে কথা বলেন, আগে বলেন আমি আপনি কি এখানে সমর্থন বলতে করেন চাই না। শুভেন্দু অধিকারীর কথাটা? এখানে বলতে আমি আপনি সেটা চাই না। শুভেন্দু অধিকারীর কথাটা একটা সমর্থন আলোচনা করেন, হচ্ছে হ্যাঁ কি না প্রত্যেকটা বলুন? জায়গায়, না প্রত্যেকটা জায়গায় তুমি Answer yes or no? প্লিজ তুমি তোমার সময় বলার জোর বাড়িয়ে কথা বলবেন না। প্লিজ এই আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। দীপ্তিমান, আরেকটা কথা আপনি পয়েন্টে ফেরত আসুন। আমি পয়েন্টে ফেরত আজকে আসছি। সোমবারের যে কর্মসূচি, দেওয়ার নেই, কথা Please, বলার। বর্ণ, পার্থদা, please। আমাকে তো বলতে সোমবারের যে কর্মসূচি, আপনারা যাচ্ছেন পেট্রাপোলে গিয়ে আনাজের গাড়ি, ধরুন ডিমের গাড়ি, আপনারা ওই বাংলায় যেতে দেবেন না। জিনিসপত্রগুলো আছে। যেটা একটা আবেদন করার কথা বলছেন, আমি না না, আবেদন কি উনি বলছেন আমরা সোমবার অবধি দেখবো, তাতে ভারত সরকার যদি নেওয়া ব্যবস্থা নেয় আমরা গিয়ে আটকে না না, দেবো। এটা প্রতীকী প্রতিবাদ তো হতেই পারে। প্রতীকী কি করে হতে পারে? আজকেও সন্ধ্যাবেলা সনাতন জাগরণ ঐক্য জোটের সন্ন্যাসী মহারাজ স্বরূপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, আজকেও করা হয়েছে এই পরিস্থিতিতেও। আচ্ছা, আপনারা যে কথাটা বলছেন, ভারতকে প্রতি মুহূর্তে এরা অপমান করে যাচ্ছে এই সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে। আজকেও বুয়েটে, যেটা ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তার প্রবেশ পথে ভারতের পতাকা বিছিয়ে রাখা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা যাওয়ার সময় এবং আসার সময় ভারতের আরে পতাকা ওরা হারিয়ে অধম যেতে বলে কি পারে। আমাকে অধম হতে হবে? এটা কোনো আরে, কথা হলো? প্রতিবাদ হবে না? প্রতিবাদ হবে। প্রতিবাদ আমি হবে না। বলছি সেই প্রতিবাদ হবে। প্রতিবাদটাই তো করছে। আমি বলছি অধমের সেই উত্তর কি অধমেই প্রতিবাদটাই হতে তো হবে? করছে। এক মিনিট, সেই প্রতিবাদ তোমরাও করো। দীপ্তিমান, তোমরা করলে- এক মিনিট বর্ণ, বর্ণ প্লিজ, ভয় পাচ্ছ? বর্ণ প্লিজ, ডোন্ট গেট ইন। আমি যখন বলবো তখনই উত্তর দেবেন বা তখনই কথা বলবেন। আমি বলছি দীপ্তিমান, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ভারত সরকার রেসপন্ড করে। যখন কানাডায় ভারতীয় দূতাবাসে গিয়ে ভারতের পতাকা নামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, তখন ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। যদি এরকম হয় ওখানে ছাত্রছাত্রীরা যাতে ভারতের পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে এরকম হয়, আপনি এখানে বাংলাদেশের পতাকা কোনো কলেজের সামনে বিছিয়ে দিন, আপনার লোকেরা তার উপর দিয়ে হেঁটে যাক। কিন্তু না না না, সংস্কৃতি না। আপনাদের সেটা সংস্কৃতি না। আর আপনি গিয়ে ভারত সরকারের বৈধ কাগজ নিয়ে যে গাড়িটা ওই পার বাংলায় যাওয়ার কথা, সেই গাড়িটাকে আটকানোর কথা প্রতীকী বলছেন। অবরোধের কথা বলতেই পারে। প্রতীকী বলেনি। ক্যাটাগরিক্যালি বলেছে, অবশ্যই, এবং এবং ক্যাটাগরিক্যালি বলেছে যে প্রাইভেট ভেহিকল আর অন্যান্য ভেহিকলকে আমরা অসুবিধা হ্যাঁ, করব তা না, প্রতীকী অবরোধ। এবং খাদ্য সামগ্রী প্রতীকী অবরোধের কথা বলেছে। আমি তার আগে উনি বলেছে categorically বলেছি, export এবং প্রতীকী import বলে উনি license- বলতে একটা প্রতীকী অবরোধ করব না, আধ এক্সপোর্ট ঘন্টা বা 40 মিনিট। ইম্পোর্টের যাতে অর্ডার না আপনি দেওয়া হয় এক সেটা মিনিট, বন্ধ এক করে মিনিট, দাও। এক মিনিট, বর্ণ আপনার এবং মাথায় দীপ্তিমান, যাবেন না। প্লিজ, বর্ণ এবং দীপ্তিমান। অরুণ বাবু, আমাকে আপনি বলুন, আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়েই গোটা কেরিয়ারে পড়িয়েছেন, নিজে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন। কোন সরকার, ধরুন ভারত সরকার এখন যে অবস্থানে আছে, বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে হাজার একটা অভিযোগ থাকতে পারে, সেখানে কোনো হিন্দু বিরোধী চক্র কাজ করছে, তারা ওখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, সেখানকার এই কেয়ারটেকার সরকার সেটাকে গুরুত্ব দিচ্ছে না। ভারত সরকারের বিবৃতি যথেষ্ট করা, কিন্তু ভারত কি, আপনার মনে হয় এরকম কোনো স্টেপ ভারত নিতে পারে যে দেবো না, খাবার দেবো না? না, ভারত যদি মনে করে যে ওখানে আমরা ডিম পাঠাবো না, তাহলে কি হতে পারে পরিস্থিতি? ভারত যদি মনে করে আমরা ওখানে আলু পাঠাবো না, আমরা কিন্তু মাস দেড়েক আগে দেখেছি সেখানে 1 ডজন ডিম বোধহয় 450 না 500 টাকা বিক্রি হয়েছে। আমার কথা হচ্ছে যে ভারত সরকারের এই ধরনের ভূমিকা কি আমরা দেখতে পারি? আপনার কি মনে হয়? আমার মনে হয় না ভারত সরকার এরকম কোনো অর্বাচীনের মতন কাজ করবেন, কারণ তারা জানেন যে এইটা করলে আমাদের পক্ষে ভয়ানক ক্ষতি হবে। শুধুমাত্র ইমেজ নষ্ট হওয়া নয়, বাংলাদেশের লোকেরা, সাধারণ মানুষ তখন ভারতের উপর অত্যন্ত বিরক্ত হবে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। গাজা থেকে লোক এসে ইসরায়েলের ভেতর ঢুকলো, কিছু লোককে কিডন্যাপ করে নিয়ে গেল, এবং তারপরে ইসরায়েল কটা দিন সময় নিল, নিয়ে ফুল ফোর্সে রিটালিয়েট করেছে। এমন একটা সময় আমরা দেখেছি যে নর্থ গাজাতে ভয়ঙ্করভাবে মানবেতর অবস্থায় মানুষ ছিল,
ইসরায়েল এমনভাবে গর্ডার সিল করে দিয়েছে যে চাইলেও কায়রো থেকে সেখানে, এমনকি রেড ক্রস তারা পর্যন্ত সেখানে কোনো এইড খাবার পৌঁছতে পারেনি, মানুষ না খেয়ে থেকেছে, জল পায়নি, ওষুধ পায়নি, হাসপাতালগুলো গুড়িয়ে দিয়েছে। অর্থাৎ ইসরায়েল কিন্তু ওখানে ভয়ঙ্কর কড়া মনোভাব নিয়েছে, তোমরা অপরাধ করেছো, আমাদের পেছনে এসে এখানে এসে আমাদের উপর অত্যাচার করেছো, আমাদের লোককে কিডন্যাপ করে নিয়ে গেছো, ঢুকতেই দেবো না, খাবার মানে কোনো রকম হিউম্যানিটেরিয়ান ফিরিয়ান ওইসব নিয়ে ওরা ভাবেইনি যে আন্তর্জাতিক কি ইমেজ হবে, এটা ওইসব নিয়ে ওদের কোনো চিন্তা ভাবনা ছিল না। ডু ইউ সি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন দ্য সেম প্ল্যাটফর্ম, সেম? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ ইসরায়েল যেটা করেছে, একদিকে যেমন ঠিক যে হামাজ অত্যাচার করেছে ওদের উপরে, হোস্টেজ নিয়ে এসছে কিছু লোককে, খুব খারাপ কথা। তারপরে যেটা করেছে ইসরায়েল, এটা গোয়িং আউট অফ প্রপোর্শন, মানে একদম রেজিং ইট টু দ্য গ্রাউন্ড গাজাকে। ভারতবর্ষ কখনোই সেটা করবে না, শুধুমাত্র ইমেজের জন্য নয়। আমি আগেও বলছিলাম যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ হওয়া উচিত যাতে বাংলাদেশ একটা মানে আন্তর্জাতিক চক্রের মধ্যে না পড়ে যায়। আমি একটু আগে বলছিলাম চীন কিন্তু চেষ্টা করছে ফুটহোলটা স্ট্রং করতে বাংলাদেশে। এটা মনে রাখতে হবে, চীনের অ্যাম্বাসেডর যেটা বলেছেন এই 25শে নভেম্বর, যে আমরা যে সরকার পাওয়ারে আসবেন আমরা তার সঙ্গে বন্ধুত্ব করব, যেটা আমাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছিল হাসিনা যখন পাওয়ারে ছিলেন। কাজে সে একটা ভুল ভারত করেছে। আমার মনে হয় না ভারতবর্ষ এমন কোনো কাজ এখন করবে যাতে আবার সেই ভুলটা আরো মানে বেড়ে যায়। এবং শুভেন্দু অধিকারীর স্টেটমেন্টটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আমার মনে হয়, উইথ অল রেসপেক্ট টু মিস্টার অধিকারী, হি হ্যাড নো বিজনেস টু বি দেয়ার টু মেক দি স্টেটমেন্টস। যদি করতে হয় উনি গিয়ে দিল্লিতে বলুন যে তোমরা এটা বন্ধ করো, তোমরা ওদের উপর চাপ সৃষ্টি করো। আমার তো মনে হচ্ছে ভারতবর্ষ করতে পারে যে নিজেরা কিছুটা চাপ দেবে, প্লাস বাইরের শক্তি, যেমন ধরুন ব্রিটেন, আমেরিকা, ওখানেও কিন্তু একটা অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট হচ্ছে বিকজ অফ দিস থিংস। যদি আপনারা দেখেন সেই জন্য একটা ডিফারেন্স এক্ষুনি ইসরায়েলের কথাটা যেটা বলে, ইসরায়েল বিলিভ ইন অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি, ইন্ডিয়া বিলিভস ইন ওয়েলফেয়ার ডিপ্লোমেসি। ওয়েলফেয়ার ডিপ্লোমেসির উপরে কেন বিলিভ করে? ইন্ডিয়া লং টার্ম ফরেন পলিসি যেদিকে যেতে চলেছে, উই উইল বি দ্য লিডার ইন কালচারাল ডিপ্লোমেসি। আমরা আজকে বিভিন্ন দেশকে এড পাঠিয়েছি, বিভিন্ন দেশকে কোভিডের সময় সাপোর্ট দিয়েছি, বিভিন্ন দেশ যারা পলিটিক্যালি খুব খারাপ অবস্থা চলে গেছে, ইকোনমিক্যালি খারাপ অবস্থা হলে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত কোনোভাবেই এই ধরনের ডিসিশন নিতে পারে না, এবং এই শিশুসুলভ জিনিসগুলো ফরেন পলিসিতে বা এমইএর দ্বারা হয় না, ইফ ইউ সি দ্যাট। অ্যান্ড ভারত যেটা করতে পারতো সেটা ভারত অলরেডি করে দিয়েছে। যে অবজারভেশনসটা ভারত পাঠিয়েছে সেখানে কিন্তু স্ট্রিক্টলি এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা কিন্তু লক্ষ্য রাখছি পুরো প্রগতির উপরে। এবং যেটা স্যার বললেন আমি ওটাকে একদম সমর্থন করছি। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভারতের উচিত তার যে বৃহত্তর সিন্ডিকেটটা আছে সেটাকে অ্যাক্টিভেটেড ডিসকাশন মোডে রাখা, যদিও সেটা আছে, আমার বিশ্বাস এখনই আছে। এবং সেটা কিন্তু বাংলাদেশ, সেটার যে ভয় বা সেটার যে অবস্থান তৈরি হতে পারে আগামী দিনে, সেটা ভারতবর্ষ, সেটা বাংলাদেশকে অ্যাজ এ ম্যাচিওর্ড পলিটিক্যাল নেশন খুব তাড়াতাড়ি বুঝতে হবে। এবং বাংলাদেশ যদি মনে করে মাসেল পাওয়ার দেখিয়ে ভোট না করিয়ে দিনের পর দিন এই ধরনের গিমিক গেম খেলবে, তাহলে বাংলাদেশ ইজ হেডিং টুয়ার্ডস এ ভেরি ডার্ক ফিউচার। লেট মি টেল ইউ সেটা নিয়ে বাংলাদেশের ভেতরেই মতামত তৈরি হচ্ছে। এবং আরেকটা কথা তোমাকে বলছি পার্থদা, গত 10 দিনের যদি পলিটিক্যাল অবস্থান দেখেন, সেখানে কিন্তু বিএনপি, সেখানে কিন্তু ইভেন এ পার্ট অফ আওয়ামী ন্যাশনাল পার্টি, সবাই কিন্তু বলেছে আমরা পলিটিক্যাল সলিউশন চাইছি, আমরা ইলেকশনের দিকে যেতে চাইছি। বাংলাদেশের এখন যা স্ট্যাটাস আছে, যদি ইন্টারন্যাশনাল রেসপেক্ট বা ইন্টারন্যাশনাল স্টেবিলিটি ফিরে পেতে চায়, বাংলাদেশকে ইমিডিয়েট বেসিসে ওখানে পলিটিক্যালি ভোট করাতে হবে। এবং যদি পলিটিক্যাল সলিউশনস বাংলাদেশ না আনতে পারে, ডিপ্লোম্যাটিক্যালি ইট উইল বি আ ব্যাংক্রাফট নেশন। কিন্তু আরেকটা বর্ণক অনেকক্ষণ ধরে আঙুল তুলে আছে। দেখুন, আমরা বোধহয় রাজনৈতিক যে আলোচনার পার্টটা, অর্থাৎ এখানে যে রাজনীতিতে প্রভাব বা বাংলাদেশের ইস্যু নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে এখানে, বিশেষ করে বিজেপি মাঠে নেমেছে, কংগ্রেসকেও আমরা দেখেছি মাঠে নামতে, এ নিয়ে যেটুকু আলোচনা করা যায় করেছি, যেটুকু সময় আছে আমার ধারণা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করাটাই। আমি আমাদের কো প্যানেলিস্ট দাদার কথা ধরেই বলি, ভোট যখন করাতে হবে তখন রাজনীতিতে আপনাকে সামনে ফেস আনতে হবে। ইউনুস ফেস কিন্তু ইউনুসের কাছে পাওয়ার নেই, যেটা আমি একটু আগে বলছিলাম। ইউনুসকে কন্ট্রোল করছে এই মৌলবাদী সংগঠনগুলো। এই মৌলবাদী সংগঠনগুলো যেই সামনে চলে আসবে তখনই কিন্তু পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে যায়। প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। এই যে চিন্ময় মহাপ্রভুর জামিনের আবেদন যারা যারা করেছিলেন সেই আইনজীবীদের মধ্যেই একজন সম্ভবত পরে খুন হয়েছে। আমি সেটাই বলছি। আজকে কিন্তু মোহাম্মদ ইউনুস স্টেটমেন্ট করেছেন যে আমরা তদন্তের নির্দেশ দিয়েছি, এর পেছনে কারা আছেন কিচ্ছু হবে না। দেখুন, পাকিস্তান গভর্নমেন্টের পেছনে যেরকম আইএসআইএস আছে, এখানেও সেরকম নানা ছোট ছোট মৌলবাদী সংগঠন চলে এসছে। যেই ভোট করাতে আসবে তাদেরকে সামনে আসতে হবে, কারণ ইউনুসের কোনো সংগঠন নেই। ইউনুসকে খালি একটা ইন্টারন্যাশনাল ফেস যাকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, তাই জন্য ইউনুসকে বসানো হয়েছে। এবং বিএনপিও ভোটটা চাইছে, কারণ বিএনপি
ওই গদির খিদেতে আছে, ঠিক আছে? এবং আমার মনে হয় আমার যেটুকুনি স্বল্প যেটুকুনি আমি বুঝেছি তাতে এখানে এটা বেশি দিন যদি চলে তাহলে দাদা যেটি বললেন যে ইট উইল বি আ ব্যাংকরাপ্টেড নেশন, ইট ইজ হেডিং টুয়ার্ডস দ্যাট। বলতে চাই সেটা হচ্ছে কি যে বাংলাদেশের এখন যা পরিস্থিতি সেখানে রাতারাতি খুব একটা যে পরিবর্তন হবে তা নয়, কিন্তু ওখানে ডিপ স্টেট যাতে বলি তার রোলটা কি, অর্থাৎ আর্মি তারা কি করছে, তারা কাকে সমর্থন দিচ্ছে। আচ্ছা, বাংলাদেশের যে প্রতিক্রিয়া, ভারতের প্রতিক্রিয়ার পর, ভারতের বিবৃতির পর বাংলাদেশের প্রতিক্রিয়াটা আপনি দেখেছেন? আমি শুনলাম রীতিমতো কড়া একটা প্রতিক্রিয়া এসছে ওখান থেকে যে ভারত অভ্যন্তরীণ বিষয় নাক গলাচ্ছে, এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এখানে কেন ভারতের এবং অবজারভেশনসটাও খুব খারাপ স্যার, মানে লেট মি টেল ইউ, অবজারভেশনসটাও খুব খারাপ। ওরা বোঝাতে চাইছে ভারত নিজেদের সুপ্রিমেসি দেখাচ্ছে। ফার্স্ট অফ অল অ্যাজ এ পলিটিক্যাল পাওয়ার, অ্যাজ এ ইকোনমিক পাওয়ার, অ্যাজ এ মিলিটারি পাওয়ার, ভারত ইজ মাচ মোর সুপিরিয়র উইদাউট সেইং। তো ভারত যেটা দিয়েছে সেই রিপোর্ট, মানে যে ডকুমেন্টটা দিয়েছে, নোটটা দিয়েছে, ইটস এ অবজারভেটরি নোট। তার এগেনস্টে বাংলাদেশ যে নোটটা দিয়েছে ইটস মাচ অ্যাগ্রেসিভ। এবং সেকেন্ড কথা হচ্ছে, এটা যেটা সব থেকে বড় কথা, ওখানে এমন কিছু শব্দ চয়ন তারা করেছে যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে হেট্রেড ইন ইন্টারন্যাশনাল রিলেশন ইজ এ হিউমারাস ম্যাটার। মানে আন্তর্জাতিক সম্পর্কে কেউ কোনোদিন বলে না আপনি আমার শত্রু বা আপনি আমার বন্ধু, পুরোটাই আপেক্ষিক। ইটস এ সিচুয়েশনাল স্ট্যান্ড, ইটস এ সিচুয়েশনাল স্ট্যান্ড। আমার যেটা ইন্টারেস্ট থাকবে ভাই, আমি সেইভাবে সেই দেশের সাথে টাই আপ করবো, তোমার যা ইন্টারেস্ট তুমি সেভাবে টাই আপ করো। তাহলে এই ধরনের শিশু সুলভ যখন কথাগুলো লিখছে, আমি আবারও বলছি, বাংলাদেশ ইজ নট অ্যাক্টিং অ্যাজ এ ম্যাচিওরড পলিটিক্যাল ইউনিট অ্যাট দিস মোমেন্ট। বাংলাদেশ যেটা করছে, দে আর অ্যাক্টিং অ্যাজ এ টুল। কোনো একটা দল বা কোনো একটা বড় রাষ্ট্রীয় পরিকাঠামো পেছন থেকে কাজ করছে, যারা বাংলাদেশকে দিয়ে এমন কিছু কথা বলাচ্ছে বা এমন কিছু বিবৃতি দেওয়াচ্ছে যে বিবৃতিগুলো বাংলাদেশকে আগামী দিনে বিপদে ফেলবে। একটা ছোট্ট কথা অ্যাড করে দিচ্ছি আমি, যেমন আমেরিকান ইলেকশনে বাংলাদেশের কোনো কমেন্ট করার কোনো দরকারই ছিল না। আমেরিকান ইলেকশনে বাংলাদেশ একটা অদ্ভুত সংগঠনের নাম নিল ক্লিন্টন ফাউন্ডেশন, যার এগেনস্টে আফ্রিকা থেকে শুরু করে এশিয়া থেকে শুরু করে বহু রাষ্ট্র বলেছে যে এই ধরনের ফাউন্ডেশনকে ইউজ করে আমেরিকার চেষ্টা করেছে তাদের সরকারকে ফেলে দেওয়ার। সেই ক্লিন্টন ফাউন্ডেশনকে ব্যাকআপ শুধু দিল না, ফরফ্রন্টে নিয়ে এলো। তার মানে কি, সে প্রথম থেকেই বুঝিয়ে দিল হি ইজ এগেইনস্ট ট্রাম্প বডি। তো এটা করার কারণটা কি ছিল? এটার সাথে বাংলাদেশের পলিটিক্স এই ঘনিষ্ঠতা দেখাতে গেলেন কেন? দরকারই ছিল। আচ্ছা, এবার এইখানে অরুণ বাবু আছেন, আমি এই সুযোগটা নিয়ে, অরুণ বাবু দেখুন, বাইডেন বলুন, মানে ডেমোক্রেট ইজ হিস্ট্রি নাও, ওখানে তো ট্রাম্প রিপাবলিকানরা ক্ষমতায় আসছেন। তা আপনার কি মনে হয় মানে আসছেন মানে তারা শপথ নেবেন আর তারপরে সরকার শুরু করবেন, এর কোনো প্রভাব বাংলাদেশের উপর পড়বে? অবশ্যই পড়বে, কারণ বাইডেনের সময় তো তারা ভালোভাবে দেখেনি শেখ হাসিনার কিছু কাজকর্ম, কিন্তু যারা ক্ষমতায় আসছেন এবার নতুন সরকার, ট্রাম্পের সরকার, তারা দেখবে যদি বাংলাদেশের সঙ্গে চায়নার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় তাহলে অবশ্যই তারা চাপ দেবে বাংলাদেশকে টু মেন্ড দেয়ার ওয়েজ। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় ভারতের একটা সুযোগ আসবে টু অ্যাক্ট ইন কনসার্ট উইথ আমেরিকা এবং ব্রিটেন, যাতে তারা চাপ দেয়, মানে ডিপ্লোম্যাটিক প্রেশার। ইতিমধ্যে ভারত, আমরা যদি সার্বিকভাবে পৃথিবীর অবস্থান দেখি, ইতিমধ্যে ইউরোপে রাশিয়া ইউক্রেন চলছে, মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে চলছে, ওদিকে ইসরায়েল ভার্সেস ইরান, লেবানন, হ্যাঁ, এরকম একটা ওখানকার একটা ওয়ার টাইম সিচুয়েশন। এবার এই সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশকে মাঝখানে রেখে বা বাংলাদেশকে মূল কারণ হিসেবে রেখে, এখানেও কি আপনি অরুণবাবু সেরকম কোনো সিচুয়েশন দেখছেন? না, সেটা আমি দেখছি না হয়তো, কিন্তু এটা আমি বলতে চাই যে বাংলাদেশকে একটা প্রেশার দেওয়ার প্রবণতা আসবে আমেরিকাতে আরও বেশি করে যদি বাংলাদেশ চীনের দিকে বেশি ঘেঁষে যায়। এবং একই কারণে সেটা ব্রিটেনও চাইবে না, কারণ আমি লক্ষ্য করেছি গত 2-1 দিনের স্টেটমেন্ট যেগুলো এসছে ব্রিটেন থেকে বা আমেরিকা থেকে, তারা কিন্তু এই জিনিসটাকে খুব একটা লাইটলি নিচ্ছে না। এবং শুধু তাই না, একটা অদ্ভুত প্ল্যাটফর্মও তৈরি হতে পারে যেখানে রাশিয়া, ব্রিটেন অ্যান্ড আমেরিকা তিনজনই একই রকম সুরে কথা বলবে এবং সেটা ভারতের পক্ষেই যাবে। সেটা যদি ভারতের পক্ষে যায় তাহলে এই ইউনিস সরকারকে সেক্ষেত্রে তাহলে তার স্ট্যান্ড বদলাতে হবে। আবারও বলছি ইউনিস নিজেকেও আপনার মানে মিডিয়ার জন্য নিজেকেও সরকার ভাবতে শুরু করেছে। ইউনিস ফার্স্ট নিড টু গেট ইলেক্টেড। ইউনিস একটা নমিনেটেড বডি চালাচ্ছে। ইউনিস বারবার যেটা চেষ্টা করছে বোঝানো যে আই এম দ্য ডিসিশন মেকার, হি ইজ নট দ্য ডিসিশন মেকার। পয়েন্ট হচ্ছে উনাকে ইলেকশন করিয়ে আগে গভর্নমেন্ট হতে হবে। আমি হিরোর মতো আর আমি হিরো, এই দুটোর মধ্যে আকাশ পাতাল
পার্থক্য আছে। আর উনি যেটা চাইছেন বারবার বোঝাতে ওয়ার্ল্ড ডিপ্লোমেসিকে যে আমি একটা বিরাট বড় পলিটিশিয়ান, হি ইজ নট আ পলিটিশিয়ান, He is acting, হি ইজ basically. অ্যাক্টিং অ্যাজ আ পলিটিশিয়ান। দেখুন, ওনাকে অ্যাফিলিয়েট করতে হবে। যেটা নাকি ডিপ স্টেট, মানে বাংলাদেশ যেটা ডিপ স্টেট বলছি আমি, অর্থাৎ আর্মি এবং অন্যান্য তাদের রোলটা কি সেটা এন্ড মিলিটারি কু হতে পারে সেখানে। বাংলাদেশের মিলিটারি ভূমিকা নিয়ে আমি যদি এখন আলোচনা করতে শুরু করি, যে সময়টা আরো দরকার সেটা আমাদের হাতে নেই। তবে প্রাথমিকভাবে আমি দুটো বিষয়কে সাইমালটেনিয়াসলি অ্যাড্রেস করার চেষ্টা করছিলাম। এক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আরো কতটা খারাপ দিকে যাচ্ছে, কতটা উদ্বেগজনক হয়ে উঠছে, আর অন্যদিকে হচ্ছে তার যে একটা রিফ্লেকশন আমাদের এখানকার এবার পলিটিক্সেও পড়তে শুরু করেছে, বিশেষ করে এই হিন্দু সন্ন্যাসী গ্রেপ্তারকে কেন্দ্র করে। ফলে এই দুটোকেই নিয়ে আমরা আলোচনাটা এগিয়েছি, এবং এই ধরনের আলোচনায় তো ন্যাচারালি আমরা কোনো কনক্লুশনে যাওয়ার জন্য আলোচনা করছিলাম না, সিচুয়েশনটাকে বোঝার জন্য এবং আমাদের দর্শকদের সামনে আমাদের অতিথিরা যেভাবে চেয়েছেন সেভাবে রাখার জন্য। অনেক ধন্যবাদ দীপ্তিমান, অরুণবাবু, বর্ণ এবং শুভাশিসকে, আপনারা আজ আমাদের এই সময় দিয়েছেন, এবং আপনাদেরও ধন্যবাদ। শুধু একটাই কথা শেষে বলবো যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশ সরকারের যে ভূমিকা, এই দুটোই কিন্তু শুধুমাত্র আমরা পশ্চিমবাংলায় বসে বাংলাদেশ আমাদের ওখানে সবাই বাংলায় কথা বলে ডাল ভাত খায়, ফলে একটা অন্যরকম সম্পর্ক তো নিশ্চয়ই আমাদের সঙ্গে আছে, আমরা ওই জন্য বেশি আগ্রহী। কিন্তু তার মানে এই নয় যে ভারতের অন্য প্রান্তে এর ওপরে কোনো নজর কেউ রাখছেন না, এবং আন্তর্জাতিক দুনিয়াও কিন্তু বাংলাদেশের এই ভূমিকার উপর নজর রাখছে। ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি, নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানকার অনেক সাধারণ মানুষের প্রতিক্রিয়া যেটুকু সোশ্যাল মিডিয়া মারফত আমরা দেখতে পাচ্ছি, তাঁরাও উদ্বিগ্ন। দেখা যাক মোহাম্মদ ইউনূসের সরকার এরপর কোন দিকে যায় বা পরিস্থিতি কোন দিকে যায়। আজ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন NK TV বাংলা।